আপনার বউয়ের এমনিই লজ্জা যায় যায় অবস্থা, তার থেকে বরং আপনি তার রুমে যান। চন্দ্রবিলাসের ইচ্ছা থাকলে তার বারান্দা থেকেও করা যাবে। এই বলে হাত থেকে প্যাকেটটা নিয়ে হাঁটা ধরে তার রুমের দিকে। সাজ্জাদের এই মেয়েকে বড্ড ভালো লাগে। সবসময় তার মনের কথা ধরে ফেলে মেয়েটা, তাই তো নিজের ছোট বোনের মতোই দেখে। তবে একটু দুষ্টুমি করতে আর কি ছোট বউ ডাকে। যেটু শালি আদি ঘরবালি হয়, তবে তার এই নামটা কেউ দারুণ অপছন্দ করে, তাই সেও বেশি বেশি এই ডাকে ডাকে ঋতুয়াকে। সাজ্জাদ রুমে প্রবেশ করে দেখতে পায় রিশা আয়নার সামনে দাঁড়িয়ে। মেয়েটা তার কথা রেখেছে, নীল রঙা শাড়িতে নিজেকে রাঙিয়েছে। রিশা আয়নায় নিজেকে সাজাতে ব্যস্ত। সে খেয়ালই করেনি তার প্রেমিক পুরুষ রূপে বর যে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হঠাৎ কোমরে হাতের বিচরণ অনুভব করে সে তার কল্পনার জগৎ থেকে বের হয়। সাজ্জাদ তার ঘাড়ে নাক ডুবায়। সব প্রেমিকেরই কি তার প্রেমিকার চুলের গন্ধ ভালো লাগে, নাকি শুধু তারই এই অবস্থা? জান, রিশা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে, চোখ খেচে বন্ধ করে ফেলে। তার শরীর কাঁপছে, যা সাজ্জাদ অনুভব করছে। এবার আর সম্ভব না। এইবার বিয়ের কাজ সম্পূর্ণ করতেই হবে। বউ ছাড়া আমার আর চলবে না। বউকে কাছে লাগবেই। বলে রিশাকে নিজের বুকে টেনে নিল। রিশাও নিজের লজ্জা লুকানোর জন্য তার বুকে ঢুকে গেল। ভাবখানা এমন যে পারলে এক্ষুনি ভেতরে ঢুকে যেত। সাজ্জাদ তার বউয়ের কাণ্ড দেখে হেসে ফেলল, আরো গভীরভাবে আলিঙ্গন করলো তার বউকে। রিদওয়া নিজের রুমে না গিয়ে নিচে সোফায় রুমে বসে আছে। পাটা ঠিকই আছে। সে তো দিব্যি দৌড়ঝাঁপ করতে পারছে। তো সমস্যা কোথায়? একটা অনার্সে পড়া মেয়ের জন্য বসে বসে কার্টুন দেখা কতটা স্বাভাবিক হতে পারে? এই যে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তার কি খবর আছে? না, নেই। সে তো খাবারের ওপর নিজের অভিমান দেখিয়ে বসে আছে। অথচ যার জন্য তার মনে এত অভিমান সে তো মনে হয় কিছু জানেই না। সে মানুষটা ঠিকই তার হবু বউ আর বন্ধুদের নিয়ে ঘরে বসে আছে। হঠাৎ সিঁড়িতে চোখ পড়াতেই দেখলো আফসানরা নেমে আসছে। আফসানের পাশেই শৈলী। তারা একসাথে নামছে। দুজনকে পাশাপাশি বড্ড মানায়ও বটে। অবশ্য মায়ের ভাইয়ের পছন্দ মানাবে নাও বা কেন? তার দিকে তাকিয়ে চলে গেল সে তার মা চাচিদের সাহায্য করতে। রিশা তো আবার আজকে নতুন বইয়ের মতন লজ্জা পেয়ে থাকবে। তাকে সাহায্য করতে হবে এখন। আফসার হৃদয়ার চেহারার দিকে তাকিয়ে আছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। হঠাৎ তার মাথায় টনক নড়ে। এতে তার মাথা পুরো গরম হয়ে যায়। ইদানিং বেশি সহজেই মাথা গরম হয়ে যায় তার। আবার পেটে চিনচিন ব্যথা অনুভব হয় মাঝে মধ্যে। আফসানরা সবাই খাবার টেবিলে বসে। বাড়ির কর্তারাও চলে এসেছে। তারাও বসলো পরিচয় পর্ব শেষে। রিশা আর সাজ্জাদও নেমে এসে নিজেদের জন্য চেয়ার দখল করলো। রিদওয়া রান্নাঘর থেকে এসে দেখলো পুরো টেবিল বুক। তার চেয়ারটায় বসেছে শৈলী, আর তার পাশেই আফসান। দুজনে আলাপে মশগুল। রিদওয়া সহ্য করতে পারল না। তার চোখে জল এসে ভিড় করছে। সে নীরবে আবার রান্নাঘরে গিয়ে তার খাবার নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেল। মা চাচির পরে খাবে, আর বাকি সবাই এখন খেয়ে ফেলেছে, তাই সেও বসে গেল সোফায়। তার অজান্তে তার চোখের থেকে জল গড়িয়ে পড়ল। দ্রুত সেটা মুছে খাবার প্রায়শই চালালো। ইস, আওয়াজে তার ঘোর ভাঙল। পাশে ফিরে ডাইনিং রুমে তাকায়, দেখে শৈলী দাঁড়িয়ে আছে। তার জামাই লক্ষ্য করে দেখে যে তরকারি ঝোল পড়েছে। আজান, তোর কি চোখ নেই? মেয়েটার জামাটা নষ্ট হলো এখন। স্বপ্না হোসেন নিজের ছেলেকে বলেন, কিন্তু আজানের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না। তবে মুখ দিয়ে সে ঠিকই সরি বলল। একটা কাজ করো, তুমি রিশাদ একটা জামা পরে নাও। ফারিয়া এহসান বলল। এই বলে তার তিন যা চলে গেল রান্নাঘরে। কিছু কাজ বাকি। এর মধ্যে বাড়ির কর্তারাও খাওয়া শেষ করে উঠে গেল। এখন এখানে উপস্থিত সব যুবক যুবতীরা। মা, আমার এমন জমগুলো তো পরবে না, তুমি বরং রিদওয়ারের জামা পরো। রিদওয়া, যা তো শৈলী আপুকে একটা জামা দে। আর কারোর প্রত্যুত্তর করার আগে শৈলী বলে উঠল। উপস্থিত সবাই শুনলে এবং বুঝলো এই কথা রিদওয়াকে খুঁচিয়ে বলা হয়েছে। ঋষি একবার নিজের বোনের দিকে তাকালো। তার বোন এমনি নিজেকে নিয়ে বড্ড অসন্তুষ্ট। তার মধ্যে এসব কথা বলা কি অনেক জরুরি ছিল? তার বোনকে তো এমনভাবে সুন্দর লাগে, গোলুমুলু একটা পুতুল লাগে তার কাছে। কিন্তু রিদওয়া তার ওই সব কথা কিছুতেই বিশ্বাস করে না। তার মতে তার বোন এসব বলে তার মন ভোলানোর জন্য। আজান আর আদিব একবার রিদওয়ার দিকে তাকায়, আবার আফসানের দিকে। রিদওয়া নির্বাকভাবে তাকিয়ে আছে।
তার কাছে তো এসব কথা নতুন না। অপরদিকে আফসানের চোল শক্ত হয়ে গেছে বোঝা গেল। তারা ভাবলো এখনই শৈলী একটা ঝাড়ি খাবে। তবে তাদের আশাতে এক বালতি পানি ঢেলে আফসান রিশার দিকে তাকিয়ে বলল, একটা শাড়ি দে ওকে বরং, আর ছোট মার ব্লাউজ দে। বলে সে উঠে গেল, চলে গেল নিজের রুমে। আজান আহমক হয়ে চেয়ে রইল। এই ছেলে তাকে দিয়ে ঝোল ফেলিয়ে এরকম আচরণ কেন করছে? আদিবেরও একই চিন্তা। তারা তো ভেবেছিল শৈলীকে ওঠানোর জন্য এই রকম করা হয়েছে। তাহলে কি হলো? এতদিন তো খালি আকবর এহসান অমত ছিল। এবার আসুক রিদওয়ানকে দেখে রাখার কথা, কিংবা অন্য কিছু বলতে দিবে না বোন তারা এইরকম ফাজিল ছেলেরে। রিশা রিদওয়ার দিকে তাকালো। মেয়েটা কেমন একটা তার ছেলের হাসি হাসলো। তারপর প্লেট রেখে চলে গেল রুমে। কতটুকুই বা খেলো? 3 লকমা খেয়েছিল। তারই বা দোষ কি? সে তো হাওয়া খেলেও মোটা হয়। রিশা, শৈলী আর মৌমিতাকে নিয়ে নিজের রুমে চলে গেল মাকে বলে। ওই জায়গায় রয়ে গেল 4 পুরুষ, যার আজ অবধি আফসান নামের মানুষটিকে চিনতে পারেনি। রাত 11টা। শৈলী, মৌমিতা, সাদমান এবং সাজ্জাদকে বাড়ি যেতে দেওয়া হয়নি। আজান আর আদিব মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে আড্ডা দেবে ছাদে। থালার মতন চাঁদ আকাশে নিজের আলো ছড়াচ্ছে। আজানের সাথে এক দফা আফসানের কথা কাটাকাটি হয়ে গেছে। সে সরাসরি আফসানকে বলে দিয়েছে বোন দিবে না। এতে আফসান কিছু না বললেও দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। শেষমেশ কিনা তার ভাইরাও পাল্টি নিয়ে ফেলল। তার দোষ। সেই থেকে মুখটাকে বাংলার পাস বানিয়ে আফসান ছাদের এক কোণে বসে আছে এবং নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। মেয়েরা সব মাত্র আসলো, শৈলী আসেনি। সে শাড়ি পরতে ব্যস্ত। তবে রিদওয়াও আসেনি, তার নাকি মাথা ব্যথা। তবে এটা যে কতটুকু সত্য এটা সবাই জানে। তাই সাজ্জাদ কল লাগালো আফসানের কাছে এসে। কলটা স্পিকারে রাখলো। আফসান নামে দেখে ভ্রু কুচকালো। অসভ্য ইতর ছেলে, ছোট বউ দিয়ে নাম্বার সেভ করে রাখছে। হ্যাঁ ভাইয়া বলো। এটা কিন্তু একদমই ভালো না শালি সাহেবা। এতদিন পর কিনা আমি আসলাম আর তুমি আড্ডা না দিয়ে দরজায় খিল এঁটে বসে আছো। মেয়েকে অভিমান করে বলল, মাথাটা বড্ড ব্যথা করছে গো। না হলে বলো, আমি কি আড্ডা মিস দেওয়ার মতো লোক? আফসানের আসলে মন চাই এই মেয়েকে কিছু একটা করতে। বড্ড বেশি জ্বালায় তাকে। কই, তার সাথে তো কখনো এরকম নরম স্বর দিয়ে কথা বলেনি। দুনিয়ার সবার সাথে নমনীয়, শুধু তার বেলায় রাজ্যের যত অভিমান। অতি কিছু জানি না, দরকার হলে এখানে আসলে আমি তোমাকে একটা টাফনিল খাইয়ে দেব। তাও আসো, তোমাকে ছাড়া জমছে না তো। এরকম অনুরোধ রিদওয়া ফেলতে পারেনি, তাই সে রাজি হয়ে গেছে। সাজ্জাদ ফোন পকেটে রেখে আফসানের দিকে তাকালো। তো বিয়ে কবে করবি ঠিক করেছিস? কার বিয়ে? তোর আর শৈলীর। বলেছিলাম তো তোর বিয়ের পরে নিজের বউ উঠিয়ে নেব। এবার তুই বিয়ে কর, তাহলেই বউ নিয়ে ভেগে যাব। থাপড় না খেতে চাইলে চুপ হয়ে যা তো। আজব, আমি আবার কি করলাম? শোন, জলদি কর, আমারও তো বউ লাগে। নিয়ে যা। আফসান কটমট করে তাকাচ্ছে সাজ্জাদের দিকে। খেয়ে ফেলতে পারলে মনে হয় ভালো লাগতো। শোন, ভাবছি তাহমিদের সাথে রিদোয়ার বিয়ের কথা বলবো। 2 বোন একই ঘরে ভালো থাকবে। এমনভাবে বলল যেন যে মহৎ একখানা কথা বলছে। আফসানের পুরো শরীর যেন জ্বলে উঠল এই কথা শুনে। ধূপ করে এক কিল বসিয়ে দিল সাজ্জাদের পিঠে। কি সাহস এই ছেলের, নিজের ভাইয়ের সাথে মিলাইয়া দিচ্ছে। আজকে তার আশেপাশে সব ছেলেরই মনে হয় সাহস বেড়ে গেছে। শালা এক একটা মির্জাফর। এদিকে কিল খেয়ে সাজ্জাদ আশেপাশে তাকায়। যাক, কেউ দেখেনি। কেউ দেখলে কি শরমের ব্যাপার ছিল। অবশ্য তার আর আফসানের মধ্যে এসব স্বাভাবিক বিষয়। যা বেড়া, আমি তোর বোনের জামাই লাগি, সম্মান দে। আফসান ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। ছাদে এই সময় আসে শৈলী। রিশা তাকে একটা মেরুন রঙের শাড়ি দিয়েছে পরতে, তার মার থেকে এনে, সাথে ব্লাউজ। একদম ঠিক মতোই হয়েছে। সে আফসান আর সাজ্জাদের সাথে যেচে পড়ে কথা বলা শুরু করলো। তার কিছুক্ষণ পরে রিদওয়া আসে। চোখ মুখ দেখে আফসান যা বোঝার বুঝে গেল। সবাই মিলে আড্ডা দিচ্ছে বাড়ির ছাদে। বলতে এক এক গ্রুপ এক এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। ছাদের এক করে দাঁড়িয়ে আছে আফসান, সাজ্জাদ, সাদমান, আদিব আর আজান। অবশ্য আদিব আর আজান এখনো ভাইয়ের ওপর ক্ষেপে আছে আর কি। অন্য পাশে রিশা, শৈলী, মৌমিতা আর রিদওয়া। আদিব হঠাৎ রিশাদের উদ্দেশ্য করে বলে ওঠে, আড্ডা তো হচ্ছে না, এক কাজ কর, কেউ গান গা।
সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। আফসান কনুই দিয়ে সাজ্জাদকে একটা খোঁচা দিল। সাজ্জাদ যেন কোনো ইঙ্গিত পেল। আরে আমার একমাত্র শালি তো, সেই গান গায়। সরি রিপিট, হা হা হা। রিদু, একটু গান গেয়ে শোনা। রিদওয়া কয়েকবার মানা করতে চাইলো, তবে পারল না। অতঃপর বাধ্য হয়ে রাজি হলো। সবাই শিলপাটির ওপর বসে জায়গায় দখল করলো। আমি কিন্তু পুরা গান পারি না। কারোর এতে সমস্যা নেই, তবে শৈলী কেমন যেন একটু বাঁকা দৃষ্টিতে তাকালো। রিদওয়া একটি গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিল। রিদওয়া চোখ খুলতেই একটি চোখের সাথে তার দেখা হয়। সবার হাততালিতে সে তার কল্পনার জগৎ থেকে বের হয়ে গেল। লোকটি এখনও তার দিকে তাকিয়ে। হঠাৎ সে খেয়াল করলো শৈলীর শাড়ির আঁচলের নিচের অংশে আগুন লেগেছে। আগুন? তার চিৎকারে সবাই সেই দিকে তাকালো। তবে এই কিছুক্ষণের মধ্যে আগুন জ্বলতে লাগলো। শৈলী দ্রুত শাড়ি ঝাড়া শুরু করলো। এতে তার হাতের একটু অংশেতে আগুনের ছ্যাঁকা লাগলো। ততক্ষণে আদিব তার শাড়ির দিকে বাণী মারল, যাতে আগুন নিভে গেল। রিশা, রিদওয়া আর মৌমিতা তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। পানি গায়ে ঢালাতে শরীর দেখতে এখন দৃষ্টিকটু দেখাচ্ছে, আবার হাতেও ছ্যাঁকা খেয়েছে, যার জন্য রিশা, মৌমিতা এবং রিদওয়া মিলে তাকে নিচে নিয়ে যায়। রেখে যায় 5 পুরুষকে, যাদের মধ্যে 4 জন এটাই গবেষণা করতে ব্যস্ত যে আগুন আসলোটা কই থেকে। তারা তো আগুন জ্বালায়নি। তবে সাজ্জাদ হয়তো বুঝলো আসল কাহিনী। সে সন্দিহান দৃষ্টিতে আফসানের দিকে তাকালো, গভীর দৃষ্টি আরোপ করলো। এতক্ষণে বাকিরাও আন্দাজ করতে পারল। সবারই দৃষ্টি তার দিকে দেখে সে ভ্রু কুঁচকালো। কি সমস্যা? আমাদের সমস্যা নাকি তোর? আগুন কোথায় থেকে আসলো? আজব, আমি কেমনে জানবো? আমরা অনেক ভালো করে জানি, তুই ছাড়া কেউ করতে পারে না এসব। কথা সেটা না, কথা হচ্ছে কি দোষ। আমি জানি না তোরা কিসব বলছিস। ভণ্ডামি কম করো প্রিয়। যা হতো। আচ্ছা বল, কি জন্য করেছিস? আজব, আমি কি করলাম? গিয়ে দেখ, কোনো জিন পরি এসে লাগিয়ে দিয়ে গেছে, পরীকে অপমানের চেষ্টা করার অপরাধে। কি বলল? সাজ্জাদ কিছু বুঝে হেসে উঠল। বেড়া স্বীকার করে না। আদিবরাও বুঝলো আর মুস্কি হাসলো। লাগালে কি করে? সাদমান এবার জিজ্ঞাসা করলো। আজব, আমাকে কেন জেরা করছিস? আজান তার পিছনে তাকালো, ঠিক যেখানে শৈলী দাঁড়িয়েছিল সেখানে নিচে সিগারেটের অংশবিশেষ। আফসান ছাড়া এখানে আজকে কেউ খায়নি তারা এটি। এরপর তার পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো একটি লাইটার। কাহিনী আর বুঝতে বাকি রইল না। এবার আমাদের বোন দিতে কোনো সমস্যা নেই। তোদের মানাও মনে হয়, আমি শুনতাম। বলে সে বিন্দাস মুড নিয়ে নিচে নেমে গেল ছাদ থেকে। আদিবরা আহাম্মক হয়ে চেয়ে রইল তার দিকে। সময় আপন মহিমায় চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। সেদিনের পর কেটে যায় আরও 15 দিন। সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবনে। রিশা নিজের ইন্টার্নি নিয়ে, আদিব আর আজান নিজেদের কর্মস্থলে, রিদওয়া সে নিজের ভার্সিটি নিয়েই থাকে। তবে তার মানে এটা না যে সে তার একান্ত ব্যক্তিগত মানুষকে মনে করে না। করে, তবে তার সামনে যায় না। এই যে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে তার রুমে যায়, তার শিওরের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, তাতে আফসান গভীর ঘুমে আরও তলিয়ে যায়। আবার প্রতিদিন রাত 12টা পর্যন্ত সে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে সেই মানুষটিকে দেখার জন্য। আচ্ছা, মানুষটা তো ছুটিতে এসেছে, তাহলে এত রাত করে কোথায় থেকে আসে? সেই সকালে নাস্তা করার পর বের হয়ে যায় আর রাতে আসে। তবে তাদের টেবিলেও দেখা হয় না, কেননা রিদওয়া ইচ্ছে করে একটু দেরিতে নামে। সেই আফসানকে নিজের অস্তিত্ব বুঝতে দেয়। আজকে সে একটা অঘটন করে এসেছে, যার জন্য তাকে কিছুক্ষণের মধ্যে তলব করা যেতে পারে। অবশ্য করলে যাতে জলদি হয়, কারণ এখন সবে মাত্র 10টা বাজে। লোকটা আসতে এখনও 2 ঘন্টা বাকি। এর আগে সব নিষ্পাত হয়ে গেলেই হবে। ঠিক তার 10 মিনিটের মধ্যে নিচের থেকে মার গলা শুনতে পেল সে তাকে নিচে ডাকছে। তার এসব বিষয়ে কখনো ভয় লাগেনি। কেন লাগবে ভয়? সে তো দোষ করেনি, সে তো অন্যায়কারীকে ছোট একটু শাস্তি দেয়। যাই হোক, সে নিচে নামলো। নিচে নেমে দেখলো সোফার ওপরে একটা যুবক বসা, যার মাথায় ব্যান্ডেজ, পায়েও ব্যান্ডেজ করা। একে সে ভালো করে চেনে। এই ছেলের নাম যোগু, এখানে রাজনীতি করে, ছোটোখাটো পাতি নেতা আর কি। তবে তার হাতে আছে বড় লোকেদের সাথে, যেমন এখন মেয়রকে নিয়ে এহসান ভিলায় উপস্থিত। এই ছেলেটা গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করে, মেয়েদের নিয়ে নানা কটূক্তি করে। রিদওয়া সরাসরি সেই দিকে যায় না, তবে আজকে ভার্সিটি থেকে ফেরার পথে ফুচকা খেতে নেমেছিল, তখন সে এইসবের সামনাসামনি হয়।
রিদুয়া ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। মেয়র সাহেব মুখ গম্ভীর করে বসে আছেন। পাশে যোগু হাউমাউ করে কেঁদে চলেছে, এক হাতে ব্যান্ডেজ, চোখে পানি। মেয়র বললেন, এইটা কি আপনাদের ঘরের মেয়ে? ছেলেটার হাড় ভাঙা অবস্থা করে ফেলেছে, কল্পনা করা যায়? রিদুয়া শান্ত গলায় বলল, আমি করেছি, তবে কোনো কারণ ছাড়া না। এই ছোট্টখাটো কারণের জন্য কেউ হাত ভেঙে দেয় নাকি? রিদুয়া এবার এক দৃষ্টিতে মেয়রের দিকে তাকিয়ে বলল, এই ছোটখাটো কারণ ছাড়া কেউ কারো সম্মান নিয়ে খেলতেও আসে না। মেয়র মইনুল। আকবর এহসান পাশে বসেছিলেন, এখনও কিছু বলেননি। তিনি মেয়রের দিকে চেয়ে বললেন, মেয়র সাহেব, আমি আপনার দলের ছেলেদের পাশে থেকেছি অনেক বিষয়ে, কিন্তু নিজের ঘরের মেয়ের আগে তো তা করতে পারবো না। আর আমি শতভাগ নিশ্চিত যে আমার মেয়ে কোনো নির্দোষ ব্যক্তির সাথে পাষাণ হননি। মেয়র একটু ঘাবড়ে গেলেন। তবে যোগু এবার রিদুয়ার দিকে আঙুল তুলে বলল, ও প্রথমে মারছে, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে ফেলতো যদি পুলিশ না আসতো। রিদুয়া মুখ শক্ত করে বলল, লাঠি ছিল না, ছিল আমার ব্যাগে রাখা পার্সোনাল সেফটি স্টিক। তবে শুকরিয়া আদায় করুন যে মাথা ফাটায়নি। আমি জানি আমার সীমানা, তবে উনি জানতো না, এই প্রথম শিখলো। আত্মরক্ষা করা শিখিয়েছে তাকে আফসান আর আজান যখন সে ক্লাস 8-এ পড়তো। তবে তার 1 বছরের পর রিদওয়ার ক্লাসের এক মেয়ে তাকে তার ওজন নিয়ে কথা শুনলে সে তার হাত মুচড়ে দেয়। বেশি বল প্রয়োগের ফলে হাত ভেঙে যায়। এরপর তাকে আফসান অনেক বকে, কারণ তার কথা ছিল যে এটি আত্মরক্ষার জন্য শেখানো হয়েছে, কিন্তু এখানে উচিত হয়নি ব্যবহার করা। তবে নাছোড় রিদওয়াটা বুঝলো না, উল্টো তার সাথে তর্ক করা শুরু করে। এক পর্যায়ে আফসান রেগে তাকে থাপ্পড় মেরে দেয়, তবে বেশি জোরে না। এর জন্য অবশ্য সে অনেকবার সরিও বলেছে, কিন্তু রিদওয়ার মনে তা জোরে দাগ কেটে যায়। তাই এরপর থেকে আফসানের সামনে সে নিজেকে গুটিয়ে নিত। তাই আজকে সে ভয় পাচ্ছে। যখন যোগু তার সম্বন্ধে বাজে ইঙ্গিত দেওয়া শুরু করে, তখন সে কৌশলে তার হাত মুচড়িয়ে দেয়। ঠিক তখন দরজায় শব্দ হয়। সেখানে দাঁড়িয়ে আফসান। তাকে দেখে রিদওয়া থমকে গেল। এতক্ষণে জমানো সব সাহস যেন কই চলে গেল মানুষটার সামনে। আবার আফসানের চোখে রাগ চিহ্ন নেই, বরং শান্ত দৃঢ়। সে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, ঘটনা আমি জেনে এসেছি। মেয়র সাহেব, আপনি চাইলে মামলা করেন, তবে আমি কথা দিচ্ছি আপনি এ বাড়ি থেকে যেভাবে ঢুকেছেন সেভাবে আর বের হতে পারবেন না। সবার যেন এখন অবাক হওয়ার পালা। আদিবের তো মন চাচ্ছে সিটি বাজাতে। উফ, তার ভাই কি জোস একটা এন্ট্রি নিল। অবশ্য আজান তাকে এসব কিছুর ব্যাপারে 10 মিনিট আগে জানালো, তবে এত দ্রুত চলেও আসলো কিভাবে? মেয়র এবার আস্তে করে উঠে দাঁড়ায়। আহ, ছেলেটা তো হঠাৎ মাথা গরম করে ফেলছে। ওসব বয়সে এমনই হয়। যজ্ঞু, চুপ করো তো। এতটা বদলে যাওয়া চিত্রে সবার মুখে অবিশ্বাস। আজান আর আদিব মিটমিট করে হাসা শুরু করেছে। তারা জানে আফসানের হুমকিতে তাদের এই রূপ পরিবর্তন হয়েছে। রিদওয়া দাঁড়িয়েছিল নির্বাক, তার ভেতরে তখনও ঝড় বইছে। আফসান তার দিকে তাকালো না একবারও, তবে একবার যজ্ঞুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এবার যদি ওই রাস্তায় তোকে দেখি, নিজে আইন হাতে তুলে নেব, বলেই দিচ্ছি। আরে যাবে না, আমি দেখে নিব। এটা বাবা, ছোট তো ভুল করেই ফেলেছে, সমস্যা নেই, ঠিক শুধরে নিবে। আজকে তবে আসি এহসান ভাই। মেয়র সাহেব, আমি কি রাস্তা দেখিয়ে দেব? আজান বলল, কেননা তারা এখনো যাচ্ছিল না। না বাবা, ধন্যবাদ। আর কাউকে কিছু না বলে হন্তদন্ত হয়ে মেয়র আর যোগু বিদায় নিল। তারা যাওয়ার পর আফসান ধপ করে সোফায় বসে গেল। আজানের গল্পের সাথে সাথেই রওনা দিয়েছে। 30 মিনিটের পর 10 মিনিট এসেছে। আইনের লোক হয়ে নিজে নিয়ম ভেঙে স্পিড নিয়ে বাইক চালিয়ে এসেছে। রিদওয়াকে কেউ ছোঁয়ার চেষ্টা করেছে, এই কথা তার কাছে বিষের সমান ঠেকল। আম্মা জান, আপনি একদম ঠিক কাজ করেছেন। বড় আব্বু ইজ পাওয়ার অফ ইউ। সে তাকে একটি মিষ্টি হাসি উপহার দিল। আফসান এখনও রিদওয়ার দিকে তাকানো। সে তাকানোতে চোখাচোখি হয়ে গেল। আলী এহসান আফসানের দিকে তাকালো। যতই হোক, এবার মেয়ে মেয়রের সাথে পাঙ্গা নিয়েছে। যদি তারা উল্টো পাল্টা কিছু করে। আফসান তার আব্বার দিকে তাকিয়ে আশ্বস্ত করল, সমস্যা নেই, আই উইল হ্যান্ডেল ইট। অতঃপর আফসান কফির কথা বলে ওপরে চলে গেল। 30 মিনিটের শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো আফসান। দীর্ঘদিন বাদে নিজেকে হালকা মনে হচ্ছে। বেলি ফুলের দেখা পেয়েছে সে আজ অনেকদিন পর। তার বেলি ফুল তার সাথে লুকোচুরি খেলতে বড্ড ভালোবাসে।
তার বেডসাইড টেবিলে দেখলো কফির মগ রাখা, যার থেকে এখনও ধোঁয়া উঠছে। বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই তার রেখে যাওয়া হয়েছে। তার সাথে একটা চিরকুট রাখা, হাতে নিয়ে দেখলো খুবই পরিচিত হাতের লেখা। বলার কিছু নেই বেশি, ধন্যবাদ, এইটুকুই যথেষ্ট বুঝি। আফসার সযত্নে চিরকুটটি উঠিয়ে রাখলো। তারপর নিজের ল্যাপটপ নিয়ে বসে গেল কাজে। তার এই ছুটি এমনি দেয়নি, এটির সাথে একটি কাজ জড়িত যা দ্রুত সম্ভব সম্পাদন করতে হবে। তবেই তাকে আরও কিছু মাস থাকার সুযোগ দেবে পরিবারের সাথে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গত কয়েক মাস ধরে ঘটছে এক অদ্ভুত ও অজানা নিখোঁজ রহস্য। নারী, শিশু, এমনকি কিছু দিনমজুর পুরুষ অনেকে বিদেশে যাওয়ার কিংবা চিকিৎসার জন্য যাওয়ার কথা থাকলেও পরে তাদের কোনো খোঁজ খবর থাকে না। তাদের পরিবারগুলো প্রথমে আশা নিয়ে চুপ থাকে, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, মেসেজ নেই, টাকা পাঠানো নেই, কিছুই না। তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলেন, হেই কই রে ভাই, একটা তাকড়া সোস লাগছে, যেইরা গরিব করে হেল্প ফেলে, কইছে মালয়েশিয়া লইয়া যাইব ওইনারে, সরাসরি খামি দিব। এইটা কইল ভারতে চিকিৎসা করাইতে হইব, তাই একটা এনজিও লগে জুটছে। কইল ফাউ চিকিৎসা করাইম কইরা ওরে লইয়া গেল, কিন্তু গাইয়া হেইডা থাকে খোঁজ খবর গা নাই, ফোন ধরে না, কেউ কিছু কয় না রে ভাই। তার কিছুদিন পরে এক রাতে সীমান্তের কাছে আধমরা অবস্থায় ধরা পড়ে একজন যুবক ও একটি ছোট বাচ্চা মেয়ে। তাদের শরীরে আঘাতের চিহ্ন, শ্বাসকষ্ট, চোখ মুখ সাদা, একটা অস্বাভাবিক দৃশ্য। আফসানের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি মিলে এই দুই লাশ উদ্ধার করে আনে। হাসপাতালের দায়িত্বে থাকা সাজ্জাদ এটি তত্ত্বাবধানে থাকেন। তাদের অবস্থা অনেক করুণ থাকে যে তারা মারা যায়। চেক আপ করতে গিয়ে তারা দেখে তাদের দুজনের এই পেটে সেলাইনের চিহ্ন। পেটেই সেলাইয়ের চিহ্ন। প্রথমে তারা ভাবে যে হয়তো হিউম্যান পার্টস খুলে রেখে দিয়েছে, তাই বিভিন্ন ধরনের চিকিৎসা করানোর এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় মেয়েটিকে পেলভিক আল্ট্রাসাউন্ড ও লোকটিকে অ্যাবডোমিনাল স্ক্যান করাতে হবে। প্রথম রিপোর্টে দেখা যায় পেটের ভিতরে একটি অস্বাভাবিক প্লাস্টিক জাতীয় বস্তু। তারা সিদ্ধান্ত নেয় তাদের সেলাই কেটে তা বের করে দেখবে। একটি কালো প্লাস্টিক পাউচ জিপার লাগানো, খুলতে দেখা যায় 12টি সিল করা ক্যাপসুল, প্রত্যেকটিতে ইবায়া ও আফিম। এই ঘটনার পরই সেনাবাহিনী থেকে গঠন করায় একটি গোপন বিশেষ মিশন অপারেশন নিঃশব্দ। মিশনের দায়িত্ব পান মেজর আফসান মাহির এহসান। তাকে আন্ডার কভার এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। সাথে রয়েছে সাজ্জাদ, মেডিকেল অফিসার, সাদমান আর মৌমিতা এবং শৌলি। তার কারণটি ভিন্ন। ঘটনার এক প্রেক্ষিতে জানা যায় যে এখানে কোনো একটি এনজিও জড়িত, আর অনেক ক্ষেত্রে মেডিকেল ফ্রি ক্যাম্প। কেননা যারা নিখোঁজ তাদের সবারই আর্থিক সমস্যা ছিল। তাদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে যে কেউ বিদেশে গিয়েছে টাকা কামানোর জন্য, নয়তো কেউ গিয়েছে নিজেদের রোগ নিরাময় করতে। তাতে নাকি বড় বড় রোগ ধরা পড়েছে, যার জন্য অন্য জায়গায় ভালো চিকিৎসা সম্ভব। তারা পুরো ফ্রিতে এই কাজ করে থাকে। তবে অবাক করার বিষয় হচ্ছে তারা যে এনজিওর নাম বলল তার কোনো অস্তিত্ব নেই। তারা পুরো দেশ থেকে মানুষ জোগাড় করছে। তাদের মূল টার্গেটই গ্রামের দরিদ্র, অশিক্ষিত এবং সহজ সরল মানুষকে তাদের জালে ফেলানো। তদন্ত করে একজন লোক, যিনি ইভালি মেডিকেলের একজন ডাক্তার, জড়িত জানা যায়। তবে এখনও সঠিক তথ্য জানা যায়নি। এনজিওর বর্তমান অবস্থান শান্তিনগরে বলে জানা যায়। তাই মেজর আফসান এবং তার টিমের বর্তমান অবস্থান হচ্ছে শান্তিনগর গ্রামে। সকাল 8টা। সারা রাত কাজ করার ফলে আফসান এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এ সময় তার ঘরে প্রবেশ করলো একজন। ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে উঠল তার বিছানায়, বসলো ঠিক তার পিঠের উপর। আর তাই আফসানের ঘুম ভেঙে গেল। সে নাক মুখ কুঁচকে ফেলল। কিছুক্ষণ পর বুঝলো এটি নূর পাগলি। মিহির পাই, তুমি উঠবা না? চাতে নাস্তা তোরবা না? আফসান ঘুরে তাকে পেটের উপর বসালো, গাল দুটো টেনে দিল। মামাতো ফুফাতো বোন হলেও নূর চেহারার গড়ন পেয়েছে একদম মৃদুয়ার মতন। খাবো তো। নূর পাগলির সাথে নাস্তা না করলে কার সাথে করব? আপনি এখানে কেমনে আসলেন বলেন তো? উপরে কে উঠিয়েছে? রুমের দরজায় খুলেও বা ঢুকলেন কেমনে? নূর খিলখিলিয়ে হেসে জবাব দিল, লিটু আপি বলে টুকুস করে এক চুমু দিয়ে নেমে গেল তার উপর থেকে। তারপর দিল এক ভোদর। তার কাণ্ড থেকে আফসান হেসে দিল।
যাক, বেয়াদব মহিলা, তবে তার কথা মনে পড়ল। সে তো ভেবেছিল এবারও তার নিরামিষ হয়ে ছুটি শেষ করতে হবে। না, এবার তা করলে হবে না, মান অভিমান ভাঙতেই হবে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এহসান ভিলার চারপাশটা একটু একটু করে নিস্তব্ধ হয়ে আসে। আকাশের শেষ রঙগুলো টেনে নিয়ে সূর্য ডুবে যায় দূরের শাল গাছের আড়ালে। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি, মাটির গন্ধ মিশে থাকে সেই সুরে। উঠানে আলতো বাতাস বয়ে যায়। মেজো আম্মা ছাদ থেকে শাড়ি নামিয়ে আনছেন। রান্নাঘর থেকে ভেসে আসছে ধোঁয়া আর ঝালে ভাজা গন্ধ। বাড়ির কর্তারা আজকে জলদি চলে এসেছে। তারা তিনজন মিলে আড্ডা দিচ্ছে। তবে এখনও ফেরেনি ছেলে মেয়েরা, হৃদয়া বাদে। সে তার মা চাচিদের সঙ্গে রান্নাঘরে সাহায্য করছে। রিশা এখনও মেডিকেলে বেচারি ইন্টার্ন করে জীবন টানা টানা আকার ধারণ করেছে। সাজ্জাদ এবার ভেবেছিল উঠিয়ে নিয়ে যাবে তাকে, তবে তার এই ইন্টার্নির জন্য মনে হচ্ছে না সম্ভব। এমন সময় সদর দরজা দিয়ে প্রবেশ করে তিন যুবক, এহসান ভাই এবং শৈলী। সোফায় গিয়ে বসলো সবাই। আফসান বাড়ি ঢোকার সাথে সাথে উকি ঝুঁকি মারা শুরু করেছে। কি যেন খুঁজছে, বেচারা পাচ্ছেই না। তার এই উকি ঝুঁকি মারা একজনের চোখ এড়ায়নি। আহ, তার ভাই তো পুরা শেষ। আজান উচ্চ গলা করে রান্নাঘরেও অবস্থিত মানবীদের নিজেদের আগমন জানিয়ে দিল। তার কিছুক্ষণ পরই রান্নাঘর থেকে 3 গ্লাস শরবত হাতে বেরিয়ে এলো হৃদয়া। তাকে দেখে পুরো থমকে গেছে একজন। সবাই তাকে বলে সে নিষ্ঠুর। তার দেখা সবচেয়ে বড় নিষ্ঠুর রমণী হচ্ছে এই বেয়াদব মহিলা। রান্নাঘর থেকে বের হয়ে সামনে চোখ পড়তেই শৈলীকে দেখে হৃদয়ার পা থমকে গেল। আজকেও এসেছে। তার দিকে তাকিয়ে আফসান ভ্রু কুঁচকাল। দাঁড়িয়ে গেল কেন? হৃদয়া নিজেকে ধাতস্থ করে আবার ফিরে গেল রান্নাঘরে। জানালো শৈলীর আগমনের কথা। আর 1 গ্লাস শরবত বানিয়ে এবার তা নিয়ে বের হয়ে গেলেন 3 কর্তি। অবশ্য ফারিয়া এহসান ইচ্ছে করেই হৃদয়ার থেকে ট্রে নিয়ে নিয়েছে। মা তো তিনি, সন্তানের অবস্থা কেউ না দেখলেও তিনি অনুভব করতে পারেন। মা চাচিদের আসতে দেখে আফসান যা বোঝার বুঝে গেল। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। মানে কি এসবের? কতদিন ধরে সামনে আসে না। অভিমান করেছে সামনে আসুক, বসুক, সে সব ভাঙাতে রাজি। কিন্তু এমন অবহেলার কি মানে? কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। যেখানে মেয়ের বাপরে মানাতে হয় বিয়েতে, সেখানে মেয়ের বড় বাবা বেঁকে বসে আছে। আরে সে যে ছেলের বাপ এটাই মাথায় নেই। এখন যদি কোনো কারণে এই মেয়ে বেঁকে বসে, তাহলে কোশমিন কালেও বিয়ের আশা করা যাবে না। যে হিটলার বাপ আফসানের। রাগে জেদে আফসান শরবত ছুঁয়েও দেখেনি, থায়ে বসে আছে। জলদি আসছে আজকে, যাতে অন্তত খাবার টেবিলে দেখা পায় এই বেয়াদব মহিলার। শৈলী কর্তৃত্বের সাথে কথা বলতে ব্যস্ত। আজান আর আদিব আফসানের দিকে আর চোখে তাকিয়ে আছে। আজান আদিবকে নিম্নস্বরে বলে, বলেছিলাম তোর বনু আমার ভাইরে আচ্ছা দৌড়াইব। ওইটা তোমার ভাইয়ের দোষ, আমার বোনের কোনো দোষ নাই। সতীন আশেপাশে ঘোরাঘুরি করলে কেই বা স্বাভাবিক ব্যবহার করবে। এই মেয়েরে এনেছো কেন? হ্যাঁ, আজব, আমার মনে হয় ইচ্ছা করে আনছি। বেড়ি রাস্তার মাঝে খাড়াইয়া আসিল। একবার যদি জানে রিদু যে মাইয়া আবার আফসানের বাইকের পিছন কইরা আইছে, তাইলে তো এই জন্মে বড় ভাইয়ের বিয়ে খাওয়ার আশা বাদ দিয়া দে তুই। আদিব প্রকুচকিয়ে ফেলল। বলে কি আজান ভাইরে? তার ভাই এই মেয়েরে বাইকে করেও আনছে? ভাইয়া রুমে চলো, তোমার সাথে কথা আছে। বলে আদিব রুমের দিকে চলে গেল। আফসান আদিবের যাওয়ার দিকে তাকালো। এর আবার কি হয়েছে? শালা নাটক সব তার জীবনেই হয়। কচু। কি হয়েছে? রুমে প্রবেশ করতে করতে আফসান বলল, তার সাথে আজানও আসছে। কি হয় নাই সেটা বলো। আচ্ছা, কি হয় নাই? আদিব তার ভাইয়ের দিকে তাকালো। এই ছেলে তার সাথে ইয়ার্কি করে। তুমি বলো তো কি চাও? আপাতত তোর বোনকে আছাড় মারতে চাই। হাত নিষ্পিস করছে এটার জন্য। তুমি কেন মারবা? যদি মারতে হয় তাহলে সেটা আমার বোনের ভবিষ্যৎ হাজবেন্ড মারবে, তোমার কোনো অধিকার নাই। এমন কথায় আফসানের রাগ উঠে গেল। বলে কি এই ছেলে? তোর বোনের পাস্টও আমি, প্রেজেন্টও আর ফিউচারও আমি। অন্য কেউ কেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিই আমার থেকে ওকে আলাদা করতে পারবে না। এই কথা চিন্তা করলেও আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আদিব ভয়ে ঢোক গিলল। আজান পরিস্থিতি ঠান্ডা করতে চাইল।
আরে ছেলেটা ওর বোনের তরফ থেকে বলছে। থাক বাদ দে। হ্যাঁ, তোমার সাথে আজান, সাজ্জাদ, সাদমান ভাইরা আছে। আমার বোনের পাশে কে আছে? আমি কি তোর বোনরে জলে ভাসিয়ে দিচ্ছি রে? দুনিয়ার সবাই অন্য পাশে থাকলেও আমি একাই ওর পাশে এনাফ। তাহলে শৈলী কি? তার সাথে তোমার বিয়ে অলমোস্ট ঠিক? মানুষ বিয়ের আসর থেকেও পালিয়ে যায়, সেখানে তো ওর সাথে আমার বিয়ে জাস্ট অলমোস্ট ঠিক ও তো হয় নাই। এখন আজান বলে উঠল, মানে কি? মানে হচ্ছে তোরা যেমন ভাবছিস তেমন না। আফশন, মাহির, এহসানের মন একটাই, আর শৈলী কেবল আমার কলিগ। একসাথে একই মিশনের অধীনে আমরা। খালি কলিগ? তাহলে বাইকে উঠিয়েছো কেন? রিক্সায় কি সংকট পড়েছিল এখানে? কথাটি শুনে আফসান তাকালো আজানের দিকে। এই কথা তো আদিব জানার কথা না, কেননা তারা বাইক থেকে নামার পর আদিব এসেছিল নিজের বাইক নিয়ে। সে ধুম করে আজানের পিঠে এক কিল দিয়ে দিল। ফাজিল বজ্জাত ছেলে। তোর মাকে জিজ্ঞাসা কর কেন আমার ঘাড়ে উটকো ঝামেলা এনে দেয়। সে ফোন করে শৈলীকে বলেছে যাতে তাকে আমি নিয়ে আসি, আবার আমাকেও একই কথা বলছে। বুঝি না ভাই, যেই ঝামেলা ঘাড়ে নিতে চাই ওইটাকে না দিয়ে আজাইরা আরেকটাকে চাপাইয়া দিতেছে। ভাইয়ের কথা শুনে বাকি দুই ভাই হেসে দিল। আমাদের বোনকে দিব না? কি বড় সাহস ওকে ঝামেলা বলার? হো, ভুল হয়েছে। ও ঝামেলা না, তোরা আসল ঝামেলা। কিছু হইলেই বোন দিবে না। শুন, তোর বোন না দিলে তোর বোনকেও বিয়ে করে আর বাপের বাড়ি পাঠাবো না। ওটা বাপের বাড়ি না, বাপের রুম হবে। এবার আফসানও হেসে দিল। হঠাৎ আফসানের ফোন আসায় সে একটু সরে গেল তাদের কাছ থেকে। তবে টের পেল কেউ দরজার আড়াল থেকে সরে যাচ্ছে। কে এসে? রাতের মধ্যাহ্ন গড়িয়ে যাচ্ছে। আজ অমাবস্যা। আকাশের জোড়া গাঢ় অন্ধকার, চাঁদের কোনো চিহ্নই নেই। রিদওয়া কিছুক্ষণ আগে বারান্দায় দাঁড়িয়েছিল একা। হাওয়ার সাথে নিজের ভাবনার খেলা চলছিল। পিপাসা পেলে সে নিচে নেমে গেলেও পানি খেতে। হঠাৎ করিডোরে চোখ পড়তে দেখে শৈলী আফসানের রুম থেকে বেরিয়ে আসে। সে চুপ করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। আফসান তার হবু স্বামী, তাই শৈলী তার রুমে যেতেই পারে। তবু আফসান যে এই মুহূর্তে ঘুমাচ্ছে সেটা রিদওয়া নিশ্চিত জানে। তাও শৈলী করিডোরে বারবার হাঁটছে কেন? সে পানি খেয়ে চুপি চুপি রুমে ঢুকে গেল। তারপর তার মাথায় আসলো একটা দুষ্টু বুদ্ধি। সে ড্রয়ার খুলে সাদা এক পাতলা চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। তারপর ফোনে বাজাতে শুরু করলো এক ভয়ানক ভুতুড়ে শব্দ। আলো নিভিয়ে করিডোর দিল এক ছুট। ভূতের মতন সোজা শৈলীর সামনে হাজির। শৈলীর চোখের সামনে সাদা কিছু চকিত এসে থেমে আবার চলে গেল। আহ! এক বিকট চিৎকার করে শৈলী পড়ে বসলো মেঝেতে। তার চিৎকারে ঘরের আলো জ্বলে উঠল। এদিক সেদিক থেকে দরজা খোলার শব্দ। দৌড়ে আসতে লাগলো সকলে। রিদওয়া ততক্ষণে নিজের রুমে ফিরে কাপড় খুলে রেখে আবার নিরীহ মুখ করে বেরিয়ে এলো। বেচারি একটু হাসতেও পারল না। সে বাইরে বের হতেই দেখলো শৈলীকে বড় মা জড়িয়ে ধরে আছে। সে বোঝে না এই মানুষটা কেন সবাইকে এত আপন করে নেয়। ফারিদা বেগম নুন লবণের পানি এনে তাকে খাইয়ে দেয়। রিদওয়া গিয়ে রিশার পাশে দাঁড়ায়। আজান, আদিবও এখানে উপস্থিত। এমন সময় আফসানও রুম থেকে বের হয়। শৈলী কাউকে পরোয়া না করে দাঁড়িয়ে আফসানকে জড়িয়ে ধরে। সবাই তার কাণ্ডে হতভম্ব। আজান আর আদিব তো এমনভাবে তাকিয়ে আছে যারা চোখ দুটো খুলে পড়ে যাবে। রিশা একবার বোনের দিকে তাকাচ্ছে তো একবার বড় ভাইয়ের দিকে। রিদওয়ার চোখে স্পষ্ট বেদনার ছাপ। মানুষ বলে হৃদয় শুধু একবার ভাঙে। রিদওয়ার মতে সামনের মানুষ যদি এমন হয় তাহলে ভাঙা হৃদয়ও বারবার ভাঙে। ফারিয়া এহসান এর শাহনাজ এহসানও শকের মধ্যে আছে। আফসান তো বেচারা একটা গভীর ঘুমে ছিল। চিল্লানোর শব্দ শুনে তাও ভেঙে গেল। কোনো মতে ঘুমের থেকে উঠে আসলেও তার মাথা তো এখনও কাজ করা শুরু করেনি। তার আগে এই মেয়ে তাকে পেঁচিয়ে ধরেছে একদম হবু শাশুড়ি, হবু শালিকা, হবু বউয়ের সামনে ধরেছে। মাথায় হুঁশ আসতে সে ঝটকা দিয়ে তাকে সরিয়ে দিল। ছ্যা, জীবন এখনো পর্যন্ত বউরেও জড়াইয়া ধরতে পারল না। এর আগেই এই ঝামেলা বাঁধাইয়া ফেলছে। তাকে সরানোর পরই রিদওয়া চলে আসলো রুমে। আর শৈলী কাঁদতে কাঁদতে তার সাথে কি হলো সব বলল। ফারিয়া আর শাহনাজ বুঝলো মেয়েটা অনেক ভয় পেয়েছে। ইউ শুড বি কেয়ারফুল। 24 ইজ ইনাফ এজ টু গেট ম্যাচিউর। যখন তখন জড়িয়ে ধরবা না, ইভেন কখনো ধরবাই না। গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে।
উপস্থিত সবাই বুঝলো আফসানের মেজাজ খারাপ হয়ে গেছে জড়িয়ে ধরায়। শাহনাজ এহসানের কাছেও ভালো লাগেনি ব্যাপারটা। যতই হোক এখনো বিয়ে তো হয়নি, হবে নাকি তাও ঠিক না। তাই সে আর ফারিয়া শৈলীকে নিয়ে গেল গেস্ট রুমে। রিশু, তোর গাধা বোনটার সাথে আজকে রাতটা থাক, কেমন? আফসান রিশাকে উদ্দেশ্য করে বলল। রিশা না গেলে নির্ঘাত এই মেয়ে পুরো রাত কেঁদে ভাসাবে। পাশে থাকলে তাও তো হবে না। রিশা ওপর নিচ মাথা দুলিয়ে হৃদোয়ার রুমে চলে গেল। আর কি বা বলবে? আফসান ভাই যে হৃদোয়ার প্রতি গত 3 বছর ধরে এক্সট্রা কনসাস, এটা তো তার জানা। তাই সে দোয়া করে যাতে এই দুজনের মাঝে সব মিলমিশ হয়ে যায়। আফসান নিজের রুমে ঢুকে যায়। ফাউল মাইয়া ঘুমের 12টা বাজাইয়া ছাড়ছে। কিছুক্ষণ আগেও রুমে আয়সা দাঁড়াইয়া আছিল। এত বাড়াবাড়ির কি দরকার সে তো বুঝতে পারতেছে না। সে তো রাজি হয় না, আর হবেও না। চুপ করে আছে শুধু তার মার মুখ বন্ধ করার জন্য। না হলে তার জীবন অতিষ্ঠ করে ফেলতো তার বাপের বউ। শৈলী ভাবছে আফসান টের পায়নি। আফসানের ঘুম অনেক পাতলা। আর বেলি ফুলও যে প্রতিদিন সকালে তার রুমে এসে একবার ঘুরে যায় সে তা অনেক ভালো করেই জানে। এমনকি শৈলী যে সাদা বস্তু বা মানব দেখেছে তাও যে বেলি ফুলই, তাও সে বুঝেছে। তবে তার এসব ভালোই লাগে। তার চঞ্চল হরিণকে এইরকম প্রাণবন্তই ভালো লাগে। পচা ফুলের মতন চুপসে থাকা বেলি ফুল তার ভালো লাগে না। রিশা হৃদোয়ার রুমে এসে দেখে হৃদোয়া শুয়ে আছে। সেও বোনের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজকে এখানে কেন? সাজ্জাদ ভাইয়ের সাথে ঝগড়া? হৃদোয়া চোখ বন্ধ অবস্থাতেই বলে ওঠে। কিসের ঝগড়া? আজকে আমি আমার বোনকে সময় দিব। ইন্টার্নি শুরু হওয়ার পর থেকে আমরা ঠিক মতন কথাও বলতে পারছি না। নাটক কম করো প্রিয়। আমি শত বলেও যার সাথে ঘুমাতে পারি না, এখন নাকি সে নিজে এসেছে আমার সাথে টাইম স্পেন্ড করতে। সে তো আমি আসতাম না। আপনার মাহির ভাই বলেছে আমাকে আজকে আপনার সাথে থাকতে। কেন? হৃদোয়া ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো। তার বীর হয়ে আপনি কেঁদে কেঁদে রাত যাপন করবেন, তাই আমাকে সঙ্গ দেওয়ার জন্য পাঠালো। হৃদোয়া বিরক্তিকর একটা চেহারা নিয়ে তার দিকে তাকালো। তোর কাজ ছিল ওইটা, তাই না? কোনো কাজ? কিসের কাজ? ভণ্ডামি করিস না। শৈলীকে তুই ভয় দেখিয়েছিস। বের হব পানি খেতে, তখন দেখলাম সে করিডোরে হাঁটাহাঁটি করছে। তাই ভাবলাম একটু জ্বালানো তো যাই বলো, যতই হোক হবু ভাবি লাগে। রিশা তার বোনের দিকে তাকালো। মেয়েটা এমনভাবে বলল যেন আসলেই তার এখানে কোনো দোষ নেই। হেসে দিল তার বোনের কাণ্ডে। হৃদোয়াও হাসলো। জানিস, আমার মনে হয় আফসান ভাই তোকে পছন্দ করে। আমি জানি। রিশা শোয়া থেকে উঠে গেল। চোখ বড় বড় করে তার বোনের দিকে তাকিয়ে আছে। কি? হ্যাঁ, আমাকে পছন্দ করে ছোট বোন হিসেবে। জানালা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে হৃদোয়া জবাব দিল। তার কণ্ঠে কোনো স্বাভাবিকতার ছাপ নেই। যা আছে তা কেবলই মলিনতা এবং উদাসীনতা। রিশা আবার বুঝলো, কিন্তু সে তো এমনটা বোঝায়নি। হ্যাঁ রে দূর, আমি বলছি ওই রকম পছন্দ, লাইক এ ম্যান লাইকস এ উইম্যান। এই কথা শুনে হৃদোয়া হাসলো। হাসিটি ছিল তাচ্ছিল্যের। এত অবাস্তব কথা তো আমিও কল্পনা করি না। তুমি কেমন করলে? তোমার ভাই পছন্দ করবে তাও কি না আমাকে? তার কোন দিক দিয়ে যোগ্য আমি? রিশার রাগ হলো এই কথাতে। কই, আফসান তো একবারও তাকে এসব বলেনি। যোগ্যতার কথা তো বলেনি। এরকম কথা আফসান কোনো কালে তার হৃদকে বলতে পারে না, আগেও পারেনি, কখনো পারবেও না। তার বোনই সবসময় শুধু নিজেকে ছোট করে দেখে। সে বোন হিসেবে রিজেক্ট করেছে, তাও কি স্বাভাবিক না? যে মেয়েকে সবসময় বোনের নজরে দেখে এসেছে তার কাছে প্রস্তাবে এরকম প্রতিক্রিয়া দেখানো একদম জায়েজ মনে হয়েছে তার। সে আর কথা বাড়ালো না তার ছোট বোনের সাথে। আফসান বুঝে নেবে ঠিকই এই মেয়ের ঝামেলা। বাদর মেয়ে চুপচাপ বোনকে ধরে শুয়ে পড়ল। হৃদয়াও কথা বাড়ালো না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কেটে যায় আপন মহিমায়। 15 দিন কেটে যায় সে ঘটনার পর। আজ সকালে ওঠার পর হৃদয়া আফসানকে দেখতে পেল না তার রুমে। ছেলেটা এত সকালে গেল কোথায়? চিন্তা করতে করতে সে চলে আসলো ভার্সিটিতে। ভার্সিটিতে প্রবেশ করে দেখলো তার সই বসে আছে মুক্ত মঞ্চে। সে দৌড়ে তার সইয়ের কাছে গেল। এতদিন তার সই ছিল না, এটার জন্য তার পুরো ভার্সিটির সব মরা লেগেছে। তার সইয়ের নাম আশা। সেই ছোটবেলা থেকে তারা একসাথে। মেয়েটা ন্যাশনালে চান্স পাওয়ার পরই তার সাথে প্রাইভেটে এসে ভর্তি হয়েছে। আশু আমাকে ভুলেই গেছে। হৃদয়া মেকি রাগ দেখিয়ে বলল। তার কথার ধরনে আশা হেসে ফেলল।
সে ব্যাগ থেকে চকলেট বের করে তার দিকে বাড়িয়ে দেয়। ব্যাস, তার রাগ সব শেষ। আশার সাথে রিদুয়া সব বলল তার জীবনে এতদিন যা হলো। আফসান বাড়ি আসা থেকে শুরু করে শৈলী পর্যন্ত সব কথা বলল। রিদু, একদমই পাত্তা দিবি না। বেড়া মানুষ এইরকমই। তোর ভাই আর একটা, দেখিস না আমাকে কেমন অবহেলা করে। রিদুয়া তার কথা শুনে ফিক করে হেসে দিল। বলা বাহুল্য, আশাও রিদুয়ার ভাই মনে আজানকে পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে আজান করে কিনা সেটা বোঝা যায় না। সে আশার খোঁজ খবরও রাখে, কথাও বলে তার সাথে অনেক ফ্রিলি। সে তো সবার সাথে প্রাণোচ্ছল ব্যবহার করে। আশা হতাশও তার ওপর, অনেক হতাশ। গোধূলির আকাশটায় সোনালি আর হালকা কমলা রং মিশে এক অদ্ভুত মায়াবী আলো ছড়িয়ে পড়েছে। দূরে হেলে পড়া সূর্যের আলো যেন ধীরে ধীরে আলতো করে সন্ধ্যার চাদরে মিশে যেতে চায়। পাখিরা একে একে মিশে যাচ্ছে নীরে। আফসান এখনও বাড়ি ফেরেনি। রিদুয়া বাড়ি ফিরে এক ঘুম দিয়ে উঠেছে। কিছুক্ষণ আগে আজান হন্তদন্ত হয়ে বের হয়ে গেছে। সে নিচে নেমে আসে সবার জন্য চা বানাতে। ড্রয়িং রুমে পরিবারের বাকি সদস্যরা, আজকে সবাই একটু বাড়ি জলদি ফিরে এসেছে। সে চা বানিয়ে সবাইকে দিল। এমন সময় বাড়িতে প্রবেশ করলো আজান আর আফসান। বিষয়টা অনেক স্বাভাবিক, তবে অস্বাভাবিক হলো আফসানের হাতে ব্যান্ডেজ করা। শাহনাজ বেগম ছেলের কাছে এগিয়ে গেল। কি হয়েছে আব্বা, আপনার হাতে ব্যান্ডেজ কেন? কিছু না, একটু ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেশি কাটেনি। সবাই বিচলিত হয়ে পড়ল। বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসা শুরু করলো তাকে। আফসান কথা সম্ভবটা এড়িয়ে চলল। রিদওয়া এখানে একই জায়গায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আফসানের হাতের দিকে। যখন সবাই বুঝলো যে ছেলে ঠিক মতো উত্তর দিতে চাচ্ছে না, তখন তাকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিল। রাত তখন 1টা। আফসান কিছুক্ষণ আগে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল, তবে এখনও ঘুম আসেনি। ঘরের আলো একদম নিভানো। রাস্তার সোডিয়াম লাইটের আলোয় এসে পড়ে আবছা হয়ে তার রুমে। এমন সময় আফসান অনুভব করে কারোর অস্তিত্ব রুমে। সে ঠিক দরজা দিয়ে প্রবেশ করছে। আফসান তাকে অনুভব করতে পারছে, তার নিঃশ্বাসের শব্দ টের পাচ্ছে সে। আগন্তুকটি ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, তবে আফসান খানিকটাও বিচলিত হলো না, যেন সে জানতো এমনটি হবে। তবে কেন এত দেরিতে আসলো? আফসান তো তার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। রিদওয়া আসতেই পা ফেলে ঘরে প্রবেশ করে। তার এক হাতে ফার্স্ট এড বক্স আর অন্য হাতে খাবার। এসে ভাবলো আফসান ঘুমিয়ে পড়েছে, তাই শব্দ না করে সোজা এসে পাশে বসে খাবারটা রেখে গেল। আফসানের হাতের পুরনো ব্যান্ডেজ আস্তে করে খুলে ফেলে নতুন করে গজ পেঁচাতে শুরু করে। কাজ করতে করতে নিচু গলায় নিজে নিজেই বলে ফেলে, লোকটার দ্বারা একটা কিছু হয় না, খালি পারে আমাকে জ্বালাতে। আমি জ্বালাই নাকি তুই? সাথে সাথে তার হাতের গতি থেমে যায়। আস্তে আস্তে মাথা তুলে তাকিয়ে দেখে আফসান ঘুমায়নি। সে অপলক তার দিকেই তাকিয়ে আছে। তারপর হঠাৎ খুব আস্তে বলল, ঘুমিয়ে থাকলে বুঝতে পারতাম না কার হাত এত মৃদু স্পর্শ করছে আমাকে। হৃদয়ের বুক ধক করে ওঠে। এই কথা কি সে সত্যি শুনেছে? ব্যান্ডেজ করা ছাড়া শুয়ে পড়লেন কেন? নিজে না পারল অন্য কাউকে ডাকা যেত না? বাড়িতে কি মানুষ কম আছে? সে মিনমিন করে বলল, আজব, যদি সে না আসতো তাহলে লোকটা এরকম ভাবে শুয়ে পড়তো। কিছুক্ষণ চুপ থেকে সে চোখ নামিয়ে ফেলে, আবার ব্যান্ডেজ জড়াতে শুরু করে। ব্যান্ডেজ করছে আর বিড়বিড় করে আফসানকে বকছে। অনেকটা নিজের রাগ ঝরছে সে। আফসান আবার বলে ওঠে একেবারে নিচু গলায়, তুই আসবি জানতাম, তাই অপেক্ষায় ছিলাম। একটু আধটু যত্ন পেতে কার না ভালো লাগে বল। অন্যান্য সময় হলে এই কথা শুনে রিদওয়ার মনে প্রজাপতি ওরা শুরু করত, তবে এখন না। ব্যান্ডেজ বাদ দিয়ে আসছে দরদ দেখাতে। বড় মা অথবা ভাইয়াদের মধ্যে কাউকে ডেকে নিলেই পারতেন। আমি আসতাম নাকি তাও তো নিশ্চিত ছিল না। আমি নিশ্চিত ছিলাম। রিদওয়া এমন কথা শুনে তার চোখের দিকে তাকালো। চোখে এক ধরনের নির্ভরতা, এক অদ্ভুত শান্তি, যেন জানে এই মানুষটা শুধু বলার জন্য বলেনি, সত্যি অপেক্ষা করছিল। কিছু না বলে আবার চোখ নিচু করে ব্যান্ডেজে মন দিল। এবার সে আর কিছু বলল না। তার হাতের গতি আগের চেয়েও কোমল। কিছুক্ষণ পর কাজ শেষ করে ব্যান্ডেজে একটা টুকটাক গিটু লাগাতে লাগাতে বলল, এইবার ঠিক মতো রাখেন, সকালে দিকে দিয়ে একবার ব্যান্ডেজ করিয়ে নিয়েন। আফসান হেসে ফেলল মৃদু স্বরে, এমন হাসি যা কেবল রিদওয়ার জন্যই রেখে দেয় সে। তুই করে দিবি না? রিদওয়া এবার কিছু বলে না, কম কথা বলার চেষ্টা করছে এই মানুষের সাথে।
ব্যান্ডেজ শেষ করে খাবারের দিকে তাকায়। ওটাও খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেছে হয়তো, কিন্তু না খেয়ে উপায় নাই। এরপর আবার ওষুধও খেতে হবে। আফসান একটু উঠে বসলো। হালকা উঠে বসতেই কপালে ভাঁজ পড়ে। ঋতুবা সেটা দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ধরুন, আমি খাইয়ে দিচ্ছি। আফসান তাকিয়ে থাকে তার মুখের দিকে। ঋতুবা ইতিমধ্যে খাবারের প্লেট তুলে নিয়েছে। প্রথম লোকমা মুখের সামনে ধরে। তুই খাইয়ে দিবি? তার গলায় এক চিলটে অবাক ভাব। এত অবাক হবার কি আছে? হাতের যে অবস্থা করেছেন, নিজের তো খেতে পারবেন না। বলে লকমাটা এগিয়ে ধরে। আফসান কিছু না বলে মুখ হাল করে লকমাটা নিয়ে নেয়। একদম ধীর গতিতে খাচ্ছে, যেন এই মুহূর্তটা থেমে থাকে। কি করে হয়েছে? বললাম তো, ছোট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলে আর কোনো জায়গায় কেন ব্যথা পাননি? ভণ্ডামি করার জায়গা পাননি। আমি ভণ্ডামি করি? আর তোর মতে কি উচিত ছিল আমার অন্য জায়গায়ও ব্যথা পাওয়া? ঋতুয়া একটু হতচকিতে গেল। সে তো এমনভাবে বলেনি। লোকটা সবসময় তার কথা 1 ডিগ্রি বেশি বোঝে। আমি কি একবারও তা বলেছি? বলুন কেমনে হয়েছে? চোর ধরতে গিয়ে। ছুটিতে এসে কিসের চোর ধরতে গিয়েছিলেন? অন্য ধরনের চোর ধরতে গিয়েছিলাম। মৃদুয়া তার দিকে প্রকুচকে তাকালো। আফসান মেকি একটি হাসি দিয়ে তার দিকে তাকালো। সে বুঝলো আজকে তার হৃদ পুরো ডিটেকটিভ মুডে আছে। আচ্ছা, অন্য কোনো দিন বলবো। হ্যাঁ, শুধু বলেন কোনো মিশনের জন্য এসেছেন, আর এটার জন্যই এ অবস্থা? হ্যাঁ। আফসান সাথে সাথেই জবাব দিল। আচ্ছা। রিদওয়া আর কোনো কিছু জিজ্ঞাসা করলো না। আফসানের এটা অনেক ভালো লাগে। তার মানসিকভাবে এই মেয়েটা তার সাথে সবসময়। সে ছোট থেকেই শুরু করেছে। আফসান সিদ্ধান্ত নিয়েছিল সে সেনাবাহিনী হবে, কিন্তু কেউ তার এমন কথায় রাজি ছিল না। বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল শাহনাজরা 3 যা মিলে। এক পর্যায়ে আকবর হোসেন তাকে খরচ দিতে মানা করে দেয়। শুধুমাত্র আলী হোসেন তার পক্ষে ছিল। তার মতে ছেলে যা করতে চাচ্ছে তাই করতে দেওয়া হোক। তাই সেনাবাহিনীতে যোগদানের জন্য যত রকমের সহায়তা ছিল সব সেই করেছে। আর রিদওয়া, সে তো কিছুতেই তার মনোবল হারাতে দেয়নি। কেউ কিছু বললে সে আফসানকে বলতো, ওদের কথায় কান দিবা না মাহির ভাই। দেখবা যেদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করে আসবে, তখন উনারাই সবচেয়ে বেশি গর্ববোধ করবে। তার কথা সঠিক প্রমাণিত হয়েছে। এখন তার পরিবারের সবাই তাকে নিয়ে গর্ব করে। এসব কথা মনে করে সে হাসলো। তার হাসি রিদওয়ার কাছেও ধরা পড়ল। কি ব্যাপার? আগের কথা মনে করছিলাম, কেমন করে আমি এই আফসান হয়েছি। ওহ। রিদওয়া কিছু বলল না। সে এক এক করে লকমা তুলে দিচ্ছে আর তার কথা শুনল। রিদ, এই ডাক, উফ, এইরকম করে কেউ তাকে দেখে না। এই ডাকটাই যথেষ্ট তার হৃদকিয়া থামানোর জন্য। সে ফিরে তাকায়, চোখে তার প্রশ্ন। ধন্যবাদ, খুব দরকার। রিদওয়া এবার একটু হেসে পারে, খুব হালকা একটা হাসি। তারপর সে উঠে যায়, কারণ আফসানের খাওয়া ইতিমধ্যে শেষ। তাকে পানির গ্লাস এগিয়ে দিয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। আফসান ভেবেছিল সে বোধহয় চলে গেছে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে রিদওয়া আবার রুমে আসে, হাতে তার প্যারাসিটামল। এসে তার দিকে এগিয়ে দিল। আফসান সেটি বিনা বাক্যে নিয়ে নেয়। তারপর রিদওয়া ধীরে ধীরে দরজা পেরিয়ে চলে যায়। রুমে আবার অন্ধকার নামে। শুধু সোডিয়াম আলোয় আফসানের মুখ দেখা যায়, চোখ বন্ধ, কিন্তু মুখে এখন একটুও ক্লান্তির ছায়া নেই, শুধু একরাশ শান্তি। সকাল 8:30। এখনো এহসান বাড়ির কেউ কাজে যায়নি। আকবর এহসান চশমা চোখে দিয়ে সোফায় বসে আজকের খবরের কাগজটা খুললেন। সাদা পাতার ওপরের দিকে বড় হেডলাইন, শান্তনগরের খালের ধারে অজ্ঞাত লাশ, পেটে সেলাইয়ের চিহ্ন। আকবর কপাল কুঁচকে পড়তে লাগলেন খবরটা। কিছু দূর গিয়ে তার চোখ আটকে গেল। স্থানীয় সূত্র জানা যায়, কয়েক সপ্তাহ আগে এই ব্যক্তি ভারতের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল একটি এনজিওর মাধ্যমে। আজ ভোরে তার মৃতদেহ খালের পাশে পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহে অপারেশনের চিহ্ন। পুলিশ বলছে বিষয়টি সন্দেহজনক। আল্লাহর রহমত, এ কি সব হচ্ছে? আকবর কাগজটা একটু জোরে ভাঁজ করলেন। পাশে বসা আরাফে হোসেন বললেন, কি হয়েছে আকবর ভাই? এলাকার খালের ধারে একটা লাশ পাইছে, পেটে সেলাই। কফি নিয়ে আস্তে আস্তে কথা শুনে বললেন, এইসব ভুয়া এনজিওর কাজ। নাম কইরা লোকজনের বিদেশ পাঠায়, চিকিৎসা দেয়। এর পেছনে অনেক সময় ফাঁদ থাকে ভাইজান। রিদওয়া চুপচাপ ভেতর থেকে কথা শুনছিলেন। তার মন বলছে আফসান এটির সাথে জড়িত।
এমন সময় আফসানের ফোন কল আসলো। সে ঘুমের ঘোরে ফোন ধরল। সাজ্জাদ যা বলল এতে তার ঘুম উড়ে গেছে। ফোন কানে ধরে বলছে, কতটা নিশ্চিত তোরা যে এই লাশ সেই এনজিওর ভিকটিম? ফোনের ওপাশে সাজ্জাদ সংক্ষিপ্ত জবাব। 100% ভাই। মৃত ব্যক্তির পরিবার বলছে এনজিওর নাম বলে বিদেশি মেডিকেল ক্যাম্প এনিয়া গেছিল, এরপর আর খোঁজ মেলে নাই। পেট কাটা। আমার ধারণা সেলাই খুলেই জিনিস পাওয়া যাবে। আফসান থেমে গেল। গলার স্বর নেমে এলো। লোকাল পুলিশ কিচ্ছু জানে? না, ওরা তো পুরো কাহিনী জানে না। তারা চিন্তা করছে যে এটা জাস্ট একটা খুন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কেন তারা লাশ ফেললো এরকম লোকালয়ে। আফসান চোখ বন্ধ করলো, নিঃশব্দে দাঁত চেপে বলল, আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। বুঝেছে যে তারা ওপেন ক্রাইম করলেও ধরা পড়বে না। আমি এখনই রওনা দিচ্ছি। সাদমান আর মৌমিতাকে খালের ধারে গিয়ে আগে জায়গা ক্লিয়ার করতে, এরপর মিডিয়ার আগে কিছু করতে হবে। রিদওয়া রেডি হচ্ছে। তার সইয়ের সাথে বের হবে আজকে। মহানন্দ মাঠে আজকে মেলা বসেছে। তার সই আর সে দেখতে যাবে। অবশ্য সে এত একটা ঘুরতে পছন্দ করে না। আশায় তাকে জোর করে নিয়ে যাচ্ছে। শাড়ি পরবে আজকে তারা, অনেক দিন ধরে পরে না। কিছুদিন আগে আজান তাকে একটা শাড়ি এনে দিয়েছিল, সাদা শাড়ি লাল পাড়ের। তার এরকম শাড়ি পরার অনেক ইচ্ছে ছিল, সাথে মাথায় গাজরা দিবে। তবে সমস্যা হচ্ছে গাজরা নেই। কিছুক্ষণ ভেবে সে আদিবকে কল দিল। সে রিসিভ করার সাথে সাথেই অন্য পাশে মানুষকে কিছু বলতে না দিয়ে নিজেই এক নিঃশ্বাসে শুরু করলো, প্লিজ প্লিজ ভাই, আমাকে একটা গাজরা এনে দেও। আমি শাড়ি পরবো, তার সাথে গাজরা চুলে লাগাবো, বেলি ফুলের গাজরা। ও পাশের মানুষ সব শুনলো কিছুক্ষণ নীরব থেকে। তারপর যে কণ্ঠস্বর পেল তাতে রিদওয়ার বুক ধক করে উঠল। আচ্ছা নিয়ে আসো। কখন লাগবে? রিদওয়া কান থেকে ফোন সামনে নিয়ে দেখলো না, সে তো আদিবকেই ফোন দিয়েছে। তাহলে উনি কেমন করে আসলো? বল কখন লাগবে? আফসানের আবার আওয়াজে তার ধ্যান ভাঙল। রিদওয়া রয়ে শয়ে জবাব দিল, কিছুক্ষণের মধ্যে। আচ্ছা পেয়ে যাবি। সাথে সাথে ওপাশ থেকে উত্তর আসলো। রিদওয়া আর কি বলবে? ইচ্ছা তো করছে জিজ্ঞাসা করতে আদিব ভাইয়ের ফোন কেন তার কাছে, তবে পারছে না। হঠাৎ জড়তা কাজ করছে তার। এরকম করে ফুল চাওয়াতে হয়তো অপর মানুষটি বুঝলো তার মনের প্রশ্ন। আপনার ভাই একটি মিটিংয়ে ব্যস্ত, তার ফোন কেবিনে ছিল, তাই আমি ধরেছি। ও, তাহলে ভাইয়ার মিটিং শেষ হলে ফুলের কথা বলে দিয়েন, রাখি। এই ফোন রাখবি না। খানিক জোরে বলে উঠল আফসান। আজও তার ভাই কেন ফুল দিয়ে আসবে সে থাকতে? সে তো বলল কিছুক্ষণের মধ্যেই পাবে ফুল। তাহলে এতে তার আদিপের কি কাজ? আফসানের জোর গলা শুনে রিদওয়া ফোন রাখার সাহস পায়নি। সে মিনমিন করে বলল, কি হয়েছে? আদিবকে কেন বলো ফুলের কথা? আফসানের এমন কথায় রিদওয়া ভ্রু কুঁচকে ফেলল। আজিব, ভাইয়াকে কে না বললে কাকে বলবে? যাতে ভাইয়া ফুল পাঠিয়ে দেয় আমাকে। আমি আনলে কি ব্যবহার যাবে না রিদ? তার কণ্ঠে কি ছিল যা রিদওয়াকে স্তব্ধ করে দেয়? তার শরীরের প্রতিটি শিরায় যেন কেউ বরফ ঢেলে দিয়েছে। তার পুরো শিরায় উপশিরায় শীতল রক্ত বয়ে যাচ্ছে। আফসান বুঝলো হয়তো তার জড়তা, তাই সে বলল, কোথায় যাবি শাড়ি পরে? রিদওয়া পা দিয়ে মেঝেতে আঙুল খুঁড়তে খুঁড়তে জবাব দিল, আশার সাথে মেলায়। মেলায় শাড়ি পরে যাওয়া লাগে? আফসান ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। অনেক দিন ধরে শাড়ি পরে বের হয় না তো। আচ্ছা, আর কে যাবে? কেউ না, আশা আর আমি। আচ্ছা, রেডি হতে থাক, আমি ফুল নিয়ে আসছি। হাতে চুরি পরে নিজের সাজের ইতি ঘোষণা করলো রিদওয়া। তার সাজগোজ করতে ভালো লাগে না, তাই একটু ক্রিম দিয়ে হালকা করে লাল লিপস্টিক দিয়েছে। সাথে দিয়েছে 2 গালে গোলাপি রঙের আস্তরণ। এখন সে অপেক্ষমান তার একপাক্ষিক প্রেমিক পুরুষের জন্য, যার তার জন্য ফুল আনার কথা। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর তার চোখ ঝাঁপিয়ে কান্না আসতে চাইল। না পারলে তাকে বলে দিত, সে দারোয়ান কাকাকে দিয়ে জানিয়ে দিত। সে তো বলেনি তাকে এনে দেওয়ার কথা, আদিবকে বলতে চেয়েছে। সে ব্যাগ নিয়ে মাকে বলে রওনা হয়ে গেল আশার বাড়ির উদ্দেশ্যে। লাগবে না তার ফুল, পড়বেই না এই ছাতার মাথার ফুল। চুলগুলোকে হাত খোপা করে নিল। একটি রিকশায় চড়ে গেল। গাড়ি দুটোই আজ অফিসে গেছে। রিকশা ছাড়া আর পূর্বেই তার পাশে কেউ বসে গেল। এমনি মেজাজ খারাপ, তার উপর আবার কে ফাজলামি শুরু করেছে।
পাশে ফিরে কঠিন স্বরে কিছু বলবে তার আগেই পাশে বসা মানুষটি তার খোপা খুলে দিল। মাথা ঘুরিয়ে দেখলো ব্যক্তিটি আর কেউ না, বরং আফসান। সে অভিমান দৃষ্টি নিক্ষেপ করলো। আফসান গাজরা তার দিকে এগিয়ে দিল। সে এক পলক তাকিয়ে মুখ ফিরিয়ে নিল আর হাত দিয়ে আবার খোপা করতে নিল। আফসান তাতে বাধা দিল। আফসান বুঝেছে মেয়েটা দারুণ চোটে আছে। সে তো আর জলদি আসতে চাচ্ছিল, কিন্তু তার হিটলার বাবায় তাকে আটকে কৃষক প্রজেক্টের কথা বলা শুরু করেছে। সে হচ্ছে একজন আর্মি অফিসার, সে কেন এসব শুনবে? আর কি করার, এখন আবার মান ভাঙানোর পেছনে নিয়োজিত হতে হবে। সে দারুণ বুঝেছে এই মেয়েকে বিয়ে করার পর তার অর্ধেক জীবন যাবে মান অভিমান ভাঙাতে ভাঙাতে। প্রেম ভালোবাসা আর করা লাগবে না, টুনাটুনিও মনে হয় না দুনিয়ায় আসবে। আফসান ফোন বের করে একটু রিসার্চ করলো গুগল মামার সাথে কেমনি এই জিনিস মাথায় আটকায়। খোপাও নিজেই বাদ দিল। তার হৃদকে খোলা চুলেই ভালো লাগে। তারপর যা বোঝার বুঝলো, সেই ভালো জানে কি বুঝলো। ঋতুয়ার মাথায় দুটো ক্লিপ ছিল, তা খুলে ফুলগুলো একদম তার মাথার মাঝখানে তামিল স্টাইলে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো। এসব জিনিস কেমনে পড়ে ভাই, কি এক জ্বালা। আফসানকে এরকম বিরক্ত হতে দেখে ঋতুয়ার হাসি আসলো, কিন্তু এখন সে রাগ করে আছে, সুতরাং হাসা যাবে না। লাগবে না ছাড়েন। দীপ কানের নিচে এক ঠাটিয়ে চুপচাপ বসে থাক, এমনিই লাগাতে পারছি না। ঋতুয়া আর মুখ ফুলিয়ে নিল। অবশেষে অনেক কষ্টের পর আফসান সফল হলো। বাঁচলাম, এসব কেমনে পড়ে মেয়েরা। বলেই ঋতুয়ার দিকে তাকালো। আজব, আমি ইচ্ছা করে দেরি করেছে নাকি বেক্কল মহিলা? আমি বেক্কল মহিলা? ঋতুয়া আরও যেতে গেল। ওইটা তো তুই জন্ম থেকেই বেক্কল, তবে এখন মহিলা হয়েছিস। আমার এখনো বিয়ে হয়নি, তাই এখনই আমি মেয়ে, আর আমি বেক্কল না মাহির ভাই। আর আপনি আসছেন বা কেন? ভুলেই তো গিয়েছিলেন। তওবা কর জলদি। ঋতুয়া ভ্রু কুঁচকে ফেলল। কি বলে এই লোক? কেন কেন? জলদি যা বলছি করো, জলদি। তওবা তওবা। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু কেন? আমাকে ভাই বলার অপরাধে। ঋতুয়ার মনে হলো এবার সত্যি বেক্কেল। সে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে, আপনাকে ভাই বলবো না তো কি চাচা বলবো? এটার জন্যই বলি তুই বেক্কল মহিলা। যাই হোক, আসবি কয়টা? আজকে আর আসবো না, আশার বাসায় থেকে যাব। আফসান চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। আজকে মনে হয় তোর আমার হাতে থাপ্পড় খেতে অনেক ইচ্ছা করছে। আজ বাবার কি করলাম আমি? কোনো আশার বাসায় থাকা হবে না, ঠিক 9টা বাজে আমি গাড়ি নিয়ে আসব আশার বাসায়, আর তুই সুন্দর করে গাড়িতে উঠে যাবি, ঠিক আছে? ঋতুয়া বুঝতে পারল না হঠাৎ এই মানুষ এমন করছে কেন। তাকে তার মা অনুমতি দিয়েছে? না, ঠিক নেই, মা অনুমতি দিয়েছে থাকার জন্য। ঠিক আছে, তাহলে আমি 10টায় আসব। এটুকু একটা ইনাফ সময়ে তোদের গুটুরগু শেষ করার জন্য। আজব বললাম তো রাত থাকবো। ঋতুয়া চোখ ছোট ছোট করে বলল, হ্যাঁ তো আমিও তো বললাম আমি 10টায় আসব, বলিনি? হ্যাঁ বলেছেন, কিন্তু তাহলে ফাইনাল। আচ্ছা ইনা না না। এই লোক ভালো মতে কথার জালে ফাঁসাতে পারে। তুই আচ্ছা বলে দিয়েছিস, এবার যা, চলে এসেছি। ঋতুয়া অসহায়ের মতন তাকিয়ে রিক্সা থেকে নেমে গেল। আফসান হাত নাড়িয়ে ভদ্র ছেলের মতন ওকে বাই জানালো, যেন সে এতক্ষণ ঋতুয়ার সাথে তেরামি করেনি। রিক্সাওয়ালা মামাও তার দিকে তাকিয়ে হেসে দিল। আপনাকে মামিরও আমি কোথাও যাইতে দেয় না, এরকম করে। ঋতুয়া লজ্জা পেল। না, মামা আসলে। মামা যেখান থেকে এসেছেন সেখানে আবার নিয়ে যান তো, এই মহিলার কথা শুনিয়েন না, চলেন। সে তাড়া দিতে থাকলো রিক্সা চলার, আর পেছনে রেখে গেল বেক্কেল ঋতুয়াকে। মহানন্দ মাঠে ততক্ষণে দুপুরের রোদ গায়ে মেঘে আনন্দ ছড়িয়ে দিয়েছে। চারপাশে মানুষের ভিড়, শিশুদের হাতে বেলুন, নারিকেলের বরফ, আর মোবাইল হাতে তরুণ তরুণীদের সেলফি পোজ। ঋতুয়া আর আশা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ঘুরে কানের দুল, গলার মালা, বেল্ট, ক্লিপ, ব্রেসলেট এসব দেখছিল। এই দুলটা দেখ, ঠিক তোকে মানাবে রে ঋতু। আশা হাসি মুখে বলল। ঋতুয়া দুলটা কানে লাগিয়ে আয়নায় দেখল, মুস্কি হাসলো। তোর চোখ দেখে আমি বুঝি, মানালে কিনে নি। হ্যাঁ অবশ্যই, আশা হেসে বলল। তারপর ওরা এগিয়ে গেল ফুচকা চটপটির স্টলের দিকে। ঋতুয়া ফুচকার ঝাল একটু বেশি চাইল, আর আশা হালকা টক। দুজনেই হাসতে হাসতে খাচ্ছিল, ছবি তুলছিল, আর নিজেদের মতন করে সময় কাটাচ্ছিল।
ঠিক তখনই ভিড়ের মাঝে কে যেন হঠাৎ খুব কাছে এসে দাঁড়ালো।